প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত কয়েক বছর ধরে ইসলামী ব্যাংকে ঘিরে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছে সেটি হলো, ব্যাংকে টাকা রাখা নিরাপদ কিনা, টাকা তুলে ফেলবো নাকি রেখে দেব। চেয়ারম্যান এবং এমডি পরিবর্তনের পর কি নতুন ঝুঁকি তৈরি হয়েছে? সোশ্যাল মিডিয়ায় যে সকল সংবাদ শোনা যাচ্ছে সেগুলো সত্যি নাকি মিথ্যা? আজকের ভিডিওতে আমরা আবেগ নয় বরং গুজব নয়, আর সেই সঙ্গে বাস্তব তথ্য এবং বর্তমান পরিস্থিতির ভিত্তিতে আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করব। আর ভিডিও শেষের দিকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব যা অনেকেই এখনও জানেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাম্প্রতিক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। গ্রাহক ফোরামের ব্যানারে কিছু মানুষ অবস্থান নেয়, পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে, জল কামান ব্যবহার করা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, লাঠি চার্জের ঘটনাও ঘটে। এসব ঘটনার পর অনেক গ্রাহকের মনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, চেয়ারম্যান পরিবর্তন হলে কি ব্যাংক ঝুঁকিতে পড়ে? এমডি পরিবর্তন হলে কি আমরা নিরাপদ থাকে? এখন কি টাকা তুলে নেওয়া উচিত হবে? গত কয়েক বছরে ইসলামী ব্যাংকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল বিতর্কিত ঋণ, তারল্য সংকট, বিপুল পরিমাণ অর্থ বের হয়ে যাওয়া। ফলে বাজারে নানা ধরনের গুজব তৈরি হয়েছে। অনেকে বলতে শুরু করেছে ব্যাংক সংকটে আছে, টাকা পাওয়া যাবে না, দ্রুত টাকা তুলে ফেলুন। কিন্তু বাস্তব চিত্র কি বলছে আমরা দেখে নিচ্ছি। 2023 এবং 2024 সালে দেশের কয়েকটি ব্যাংক গ্রাহকদের চাহিদা মতো অর্থ দিতে সমস্যায় পড়লেও ইসলামী ব্যাংক গ্রাহকদের টাকা প্রদান করতে অব্যাহত ছিল। এবং অবশ্য ইসলামী ব্যাংকে একটা চাপ ছিল, চ্যালেঞ্জ ছিল এবং উদ্বেগ ছিল, কিন্তু ব্যাংক কার্যক্রম কখনো বন্ধ হয়নি। এটি মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোনো ব্যাংকের প্রকৃত শক্তি বোঝা যায় তার দৈনন্দিন লেনদেনের মাধ্যমে। আর যদি ইসলামী ব্যাংকের আজকের বাস্তবতা আমরা বলি, তাহলে আমরা বলতে পারি টাকা উত্তোলন করা যাচ্ছে, কেউ ফেরত যাচ্ছে না। চেক ক্লিয়ার হচ্ছে, অর্থাৎ কেউ চেক নিয়ে ফেরত যাচ্ছে না। ডিপোজিট গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ কেউ যদি টাকা গ্রহণ করতে চায় বা তুলতে চায় তাহলে সেটি পারবে। অনলাইন ব্যাংকিং চালু আছে, কখনো বন্ধ হয়নি। রেমিটেন্স আসছে, স্বাভাবিক লেনদেন চলছে, অর্থাৎ ব্যাংকিংয়ের যে নিয়মিত কার্যক্রম সেটা সচল রয়েছে। তাহলে কি সব সমস্যা শেষ হয়ে গেল? না, এখানে বাস্তবতার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। গত কয়েক বছরে যে হাজার হাজার কোটি টাকা ঋণ হিসাবে বের হয়েছে তা রাতারাতি উদ্ধার করা সম্ভব নয়। এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ফলে এখনও ব্যাংকের ব্যালেন্স শিটের উপর চাপ রয়েছে। এই ইসলামী ব্যাংকে রয়েছে প্রভিশন ঘাটতি। ইসলামী ব্যাংকের প্রভিশন ঘাটতি নিয়ে আলোচনা রয়েছে। এই কারণে শেয়ার বাজারে ব্যাংকটির শেয়ার জেড ক্যাটাগরিতে চলে গেছে, অর্থাৎ ABCD এরকম বিভিন্ন ক্যাটাগরিতে যে নির্বাচন করা হয় শেয়ার বাজারের, সেখানে ইসলামী ব্যাংক রয়েছে জেড ক্যাটাগরিতে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শেয়ার হোল্ডার এবং আমানতকারীরা এক জিনিস নয়। অনেকে এই জায়গাতে ভুল করে, অর্থাৎ শেয়ার বাজার এবং আমানতকারীদের টাকার দুটি আলাদা বিষয়। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য দেখতে পারি। যদি কোনো ব্যাংক ডিভিডেন্ড না দেয়, শেয়ার হোল্ডার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার প্রভাব মূলত শেয়ারধারীদের উপর পড়ে। কিন্তু একজন সাধারণ সেভিংস অ্যাকাউন্টধারী, একজন ডিপোজিটকারী, একজন সাধারণ গ্রাহকের পরিস্থিতি ভিন্ন। এই দুটি বিষয়কে কখনো গুলিয়ে ফেলা উচিত নয়। অনেকে শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হওয়ার মানে ইসলামী ব্যাংকে গুলিয়ে ফেলে, অর্থাৎ ইসলামী ব্যাংকের অবস্থা তারা এক করে নেয়। বিষয়টি এরকম নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন অনেকের প্রশ্ন, ইসলামী ব্যাংক কি দেউলিয়া হতে পারে? বাস্তবতা হচ্ছে সম্ভাবনা অত্যন্ত কম, কারণ এটি বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক। প্রায় 3 কোটিরও বেশি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত আছে এই ব্যাংকে। দেশের অন্যতম বৃহৎ আমানত ভিত্তিক ব্যাংক এটি। রেমিটেন্স সংগ্রহে শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে এটি। কেন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের জন্য এটি গুরুত্বপূর্ণ? ভাবুন, যদি দেশের সর্ববৃহৎ ব্যাংক হঠাৎ ধসে পড়ে তাহলে কি হবে? অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে, আর্থিক খাত আস্থার সংকট তৈরি হবে, অর্থাৎ গ্রাহকগণ আর টাকা রাখতে সাহস পাবে না কিংবা বিশ্বাস পাবে না। লাখ লাখ গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে। তাই বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক যে সংস্থাগুলো আছে, সরকার ব্যাংকটির উপর বিশেষ নজর রাখছে, যাতে এই ব্যাংকটি কখনোই দেউলিয়া কিংবা বিপর্যস্ত না হয়। এখন আপনারা প্রশ্ন করে থাকেন, ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি কী? অনেকেই এই তথ্যটি জানেন না। ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তিগুলো হলো রেমিটেন্স। বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো বিপুল পরিমাণ অর্থ এই ব্যাংকের মাধ্যমে দেশে আসে। ফলে ক্লাস ফ্লো শক্তিশালী হয়, তারল্য বাড়ে, ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি পায় এবং ইসলামী ব্যাংকের সেই সক্ষমতা রয়েছে। এখন আসছে সেই গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিও শুরুতে আমি যেটা বলেছিলাম, শেষে এমন কিছু তথ্য বলবো যা অনেকেই কল্পনাও করে না। শুনুন,
অনেক মানুষ মনে করেন চেয়ারম্যান পরিবর্তন মানে ব্যাংক শেষ, এমডি পরিবর্তন মানে আমানত ঝুঁকিতে রয়েছে, কিন্তু বাস্তবে বিষয়টি এমন নয়। এখন আমরা যদি বিশ্বের বিভিন্ন বড় বড় ব্যাংকগুলোর দিকে তাকাই, সেখানে কি হয়? চেয়ারম্যান পরিবর্তন হয়, সিইও পরিবর্তন হয়, বোর্ড পরিবর্তন হয়, ব্যবস্থাপনা পরিবর্তন হয়। এগুলো কর্পোরেট জগতে স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, পরিবর্তনের পর ব্যাংক সচল আছে কিনা সেটি দেখতে হবে, গ্রাহক টাকা পাচ্ছে কিনা সেটিও আমাদের দেখার বিষয়, বাংলাদেশ ব্যাংক তদারকি করছে কিনা সেটিও গুরুত্বপূর্ণ বিষয়, রেমিটেন্স প্রবাহ অব্যাহত আছে কিনা সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ইসলামী ব্যাংকের ক্ষেত্রে বর্তমানে মূল আলোচনার বিষয় হওয়া উচিত এগুলোই। এখন সাধারণ গ্রাহকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। অর্থাৎ আপনার যদি বড় অঙ্কের কোনো সঞ্চয় থাকে, তাহলে সবগুলো টাকা আপনি একটি ব্যাংকে রাখবেন না, একাধিক ব্যাংকে ভাগ করে রাখা ভালো। এটি বিশ্বজুড়ে স্বীকৃত ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল। এখন আমরা যে বিষয়টি জানব, গুজব নয় বরং বাস্তবতাকে আপনি স্বীকার করুন। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখা যায়, কিন্তু মনে রাখবেন, ফেসবুক পোস্ট ব্যাংকের আর্থিক প্রতিবেদন নয়, ইউটিউব কমেন্ট অর্থনৈতিক বিশ্লেষণ নয়, গুজব কোনো তথ্য নয়। তাই সিদ্ধান্ত নিন যাচাই করা তথ্যের ভিত্তিতে, বাংলাদেশ ব্যাংকের তথ্য দেখে এবং ব্যাংকের বাস্তব কার্যক্রম দেখে। আমরা যদি এই আজকের আলোচনার শেষ কথায় আসি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে আমরা যে বিষয়টি দাঁড়ায় আর কি, ইসলামী ব্যাংক আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল, নিয়মিত লেনদেন চলছে, গ্রাহকরা টাকা তুলতে পারছেন, রেমিটেন্স প্রবাহ অব্যাহত রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি রয়েছে। তবে ঋণ পুনরুদ্ধার এখনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, প্রভিশন ঘাটতি রয়েছে এবং কিছু আর্থিক চাপ এখনও বিদ্যমান। তাই আতঙ্ক নয়, সচেতন থাকুন, গুজব নয়, তথ্য নির্ভর হয়ে পড়ুন, এবং আবেগ নয়, বাস্তব দিয়ে নিজেকে যাচাই করুন। এই তিনটি বিষয় মাথায় রেখে আপনি সিদ্ধান্ত নিন। আশা করি আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। এমন গুরুত্বপূর্ণ ব্যাংকিং, অর্থনীতি এবং বিনিয়োগ বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।